আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধীদের কর্মসূচি। বাবরের জীবন থেকে 17 বছর কেড়ে নেয় প্রথম আলো। আলেপের বিরুদ্ধে বন্দির স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণের প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। জামায়াত কেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায়, যা বললেন সেলিম। শত কোটি টাকা আত্মসাৎ করেছিলেন সাবেক গভর্নর। 3 নির্বাচনে দায়িত্বে থাকা 22 ডিসিকে বাধ্যতামূলক অবসর, অন্যদেরও ওএসডির সিদ্ধান্ত। শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধীদের কর্মসূচি। নতুন কর্মসূচির ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ রাত 8টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে তারা। বৃহস্পতিবার বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভেরিফাইড পেজ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সিলেটে এমসি কলেজে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বৈষম্য বিরোধীদের দাবি, এমসি কলেজে শিক্ষার্থীদের উপর ছাত্র শিবির হামলা করেছে। আজ রাত 8টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করের পাদদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বৈষম্য বিরোধীরা। কর্মসূচিতে অংশগ্রহণে সবাইকে আহ্বান করা হয়েছে। এমসি কলেজ সূত্রে জানা গেছে, কুয়েটের সংঘর্ষের ঘটনায় প্রকাশিত একটি নিউজে কমেন্ট করেছিলেন সিলেট এমসি কলেজ ইংরেজি বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ। সেই ঘটনায় তার উপর হামলা করা হয়। এদিকে বাবরের জীবন থেকে 17 বছর কেড়ে নেয় প্রথম আলো। বিএনপির জনপ্রিয় নেতা লুৎফরজামান বাবরের নামে ধারাবাহিক অপপ্রচার চালিয়ে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগের ক্ষেত্র প্রস্তুত করে প্রয়াত লতিফুর রহমান ও সিমিন রহমানের ট্রান্সকম গ্রুপের পত্রিকা প্রথম আলো। বাবরের বিরুদ্ধে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার তথাকথিত প্রেক্ষাপট তৈরি করে প্রথম আলো বাবরের জীবন থেকে মূল্যবান 17টি বছর কেড়ে নেয়। প্রথম আলোর অপসাংবাদিকতা এবং দেশবিরোধী ঘৃণ্য অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা। নেত্রকোনার জনপ্রিয় বিএনপি নেতা লুৎফরজামান বাবর 2001 সালের অক্টোবরে বিএনপির ভূমিধস বিজয়ের পর সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। টানা 5 বছর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর দেশের রাজনৈতিক অস্থিরতা প্রেক্ষাপটে আসে প্রথম আলোর ষড়যন্ত্রের বিভাজীকরণ সরকার। ডক্টর ফখরুদ্দিন ও মঈন ইউ আহমেদের নেতৃত্বে প্রথম আলো ডেইলি স্টার নিয়ন্ত্রিত এ সরকার লুৎফরজামান বাবরকে গ্রেপ্তার করে। তারপর দীর্ঘ 17 বছর কারাগারে নিঃসঙ্গ জীবনযাপন করেছেন তিনি। যে সময় বাবর কারাগারে অন্তরীণ হন তখন তার বয়স ছিল 50 বছর। দীর্ঘ 17 বছর মিথ্যা মামলায় নজিরবিহীন কারান্তরীণ থাকার পর সম্প্রতি মুক্তি পেয়েছেন বিএনপির এই নেতা। বাবরের বিরুদ্ধে যেসব মামলা ভিত্তিহীন এবং কাল্পনিক ছিল তা সর্বোচ্চ আদালত কর্তৃক প্রমাণিত হয়েছে। কারো দয়া বা অনুকল্প নয়, আদালতের নির্দেশেই মুক্তি পেয়েছেন বাবর। বাবরের জীবন থেকে 17টি বছর কেড়ে নেওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল বাংলাদেশে বিরাজনীতিকরণের মুখপাত্র এবং দেশবিরোধী সংবাদপত্র প্রথম আলো। দেশে 111 আনার জন্য প্রথম আলো যেসব ব্যক্তিকে কলঙ্কিত করেছিল তাদের মধ্যে লুৎফরজামান বাবর অন্যতম। এ সময় প্রথম আলো ও ডেইলি স্টার বাবরের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার এবং মিথ্যাচার করে। বাবরের বিরুদ্ধে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা তথাকথিত প্রেক্ষাপট তৈরি করে প্রথম আলো। এদিকে আলেপের বিরুদ্ধে বন্দির স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণের প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এএসপি আলেপ উদ্দিনের বিরুদ্ধে এক আসামিকে গুম করে বন্দি রাখা অবস্থায় তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে ধর্ষণ করার প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। বৃহস্পতিবার জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াল আহসান সহ 8 পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকেও হাজির করা হয়। 8 পুলিশ কর্মকর্তার মামলা 28 এপ্রিলের মধ্যে এবং আলেপ উদ্দিন ও মহিউদ্দিন ফারুকীর মামলার তদন্ত 28 মের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আলেপ উদ্দিনের বিষয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে অভিযোগ সবচেয়ে মারাত্মক। তিনি অসংখ্য মানুষকে গুম এবং নির্যাতনের সাথে জড়িত। আজ আমাদের পেছনেও অনেকে দাঁড়িয়ে আছেন যাদের আলেপ উদ্দিন অপহরণ, গুম করে বছরের পর বছর আটকে রেখেছিল। তাদের নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করেছিল। ইলেকট্রিক শক দেওয়া, চোখ বেঁধে রাখা, উল্টো করে ঝুলিয়ে পেটানো, বিদ্যুতায়িত করা হয়। সবচেয়ে মারাত্মক যেটা করেছিল সেটা হলো একজন আসামিকে গুম করে রাখার সময় তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে বাধ্য করে রমজান মাসে রোজা ভাঙিয়ে ধর্ষণ করে। এই তথ্য প্রমাণাদি প্রসিকিউশনের কাছে এসেছে। এরকম নিষ্ঠুর ও জঘন্যতম অপরাধী যারা, তাদের তদন্ত কাজ পরিচালনা করতে সময় লাগবে। বিসিএস পুলিশের 31তম ব্যাচের আলেপ উদ্দিন 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পুলিশের বিশেষ শাখায়
কর্মরত ছিলেন। এর আগে তিনি র্যাবের গোয়েন্দা বিভাগ ও র্যাবের 11তে কর্মরত ছিলেন। সরকার পতনের পর থেকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত ছিলেন তিনি। পরে ডিবি পরিচয়ে তাকে আটকের 2 দিন পর গত 14 নভেম্বর যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসেন আলেপ। জামায়াত কেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায়, যা বললেন সেলিম। বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন আগে হলে জনগণকে আমরা কিছুটা রিলিফ দিতে পারতাম, তারা স্বস্তির সহিত আগামী জাতীয় নির্বাচনে ভোটটা দিতে পারত। আমরা জনগণের কল্যাণের কথা চিন্তা করে স্থানীয় নির্বাচনটাকে আগে দাবি করছি। সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এখন স্থানীয় সরকার না থাকাতে সেবামূলক যে অনেক কাজ আছে যেগুলো হচ্ছে না। মানুষ তো অসহায়, সবার আগে তো এই মানুষটাই তো আগামী জাতীয় নির্বাচনে ভোট দিবে। তাদের জন্য কিছু কাজ আছে যেগুলো স্থানীয় সরকারের সাথে রিলেটেড, সেই কাজগুলো তো এখন বন্ধ বা সেগুলো করতে গিয়ে অনেক ঘুষ দিতে হচ্ছে। এই সুযোগে এক শ্রেণীর যারা ঘুষখোর, যারা অবৈধ কালো টাকার মালিক হতে চায় বা মালিক হচ্ছে, তারা তো বিরাট ইনকাম করে নিচ্ছে। কারণ এখানে তো স্থানীয় সরকারের প্রতিনিধিত্ব নাই, নির্বাচিত কোনো প্রতিনিধি নাই। সেলিম উদ্দিন বলেন, আমাদের সরকার বা আমাদের নির্বাচনের সাথে যারা জড়িত তারা তো দুর্বল না, তাদের ক্যাপাসিটি আছে। তারা লোকাল ইলেকশন করে এরপরে তারা যদি জাতীয় নির্বাচন করে তাহলে নির্বাচন পিছিয়ে যাওয়া বা বিলম্ব হওয়ার কোনো কারণ তো দেখছি না। আগামী জাতীয় নির্বাচনে জামাতের প্রস্তুতি নিয়ে সেলিম উদ্দিন বলেন, জাতীয় নির্বাচন নিয়ে জামাতের ফোকাস হচ্ছে আমরা জনগণের কাছে যাচ্ছি, জনগণের আশা বোঝার চেষ্টা করছি, জনগণের সুখ দুঃখে অংশীদারি হচ্ছি এবং জনগণকে আমরা ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করছি। জনগণকে যাতে সঠিক নেতৃত্ব নির্বাচনে সক্ষম হয় তার জন্য তৈরি করছি। তিনি বলেন, আমরা সরকারকে পরামর্শ দিচ্ছি তারা যেন দ্রুত প্রয়োজনীয় সব সংস্কার শেষ করে নির্বাচনটা করে দেন। নির্বাচনের জন্য আমরা যুব সমাজ উন্মুখ হয়ে আছি। আমাদের কয়েক কোটি যুবক তারা একবারও ভোট দিতে পারে নাই, তারা ভোট দিতে চায়। শত কোটি টাকা আত্মসাৎ করেছিলেন সাবেক গভর্নর। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও বিশিষ্ট অর্থনীতিবিদ আবুল বরকত সহ 23 জনের বিরুদ্ধে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুদকের ঢাকা সম্মিলিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ নাজমুল হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। মামলার এজারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগ সাজে প্রতারণা, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে জনতা ব্যাংকের কর্পোরেট শাখা থেকে 297 কোটি 38,87,296 টাকা আত্মসাৎ করেছেন। অভিযোগে আরো উল্লেখ করা হয়, ব্যাংকের মর্গেজ নেওয়া জমিতে কোনো ভবন বা স্থাপনা না থাকলেও ঋণ গ্রহীতা জমির মালিক হওয়ার আগেই সেখানে স্থাপনার মূল্যায়ন দেখিয়ে বেশি মূল্য ঋণ অনুমোদন নেন। 3 নির্বাচনে দায়িত্বে থাকা 22 ডিসিকে বাধ্যতামূলক অবসর, অন্যদের ওএসডির সিদ্ধান্ত। বিগত 2014, 2018 ও 2024 সালে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনের দায়িত্বে থাকা জেলা প্রশাসক বা ডিসিদের মধ্যে যাদের চাকরির বয়স 25 বছর পূর্ণ হয়েছে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে যাদের চাকরির বয়স 25 বছর পূর্ণ হয়নি তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এর মধ্যে চাকরির বয়স 25 বছর পূর্ণ হওয়া 22 জন সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এর আগে বুধবার 2018 সালে জাতীয় নির্বাচনের দায়িত্ব পালন করা 33 জেলা প্রশাসককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত পৃথক 6টি প্রজ্ঞাপন জারি হয়েছে। যদিও কি কারণে এসব কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। ওএসডি হওয়া কর্মকর্তারা যুগ্ম সচিব পর্যায়ে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে দায়িত্ব পালন করছেন।